আমাদের কপালে শুধু চোখের জল আর উপোস থাকাই লেখা রে। আমি একটা কত সুন্দর বিড়াল খুঁজে পেয়েছি। বিড়ালটা ওভাবে চিৎকার করছে কেন? কানাই বেটা চোর। তুই কি কোনো জাদুকরি বিড়াল? গরিবের ঘরে সোনার বিড়াল, এ তো বিশ্বাসই হচ্ছে না আমার। ওগো শুনছো, হাঁড়িতে এক মুঠো চালও অবশিষ্ট নেই। আজ দুপুরে মাইছে কি খাবো? জানি না গো কবিতা, কপালটাই মন্দ। মহাজনের বাড়িতে কাজে গিয়েছিলাম, কিন্তু আজ আর কাজ হলো না। ঘরের এই দশা আর কতদিন সইব? হাড় ভাঙা খাটুনি খেটেও আমাদের কেন দুবেলা অন্ন জোটে না? দুদিন পর পর আমাদের ঘরেই শুধু অভাবের বাসা বাঁধে। হাত পা তো চালাই ঠিকই, কিন্তু কপালে না থাকলে কি আর জোটে? একটু ধৈর্য ধরো, দেখি কি করা যায়। বাবা, খুব খিদে পেয়েছে। কাল রাতেও তো ভালো মন্দ খেতে পারিনি, আজও কি উপোস থাকতে হবে? লক্ষ্মী মা আমার, মন খারাপ করিস না। আমি মহাজনের বাড়ি যাচ্ছি, যেভাবে হোক কিছু জোগাড় করব। মা, পাশের বাড়ির টুম্পারা কত ভালো মন্দ খায়, আমাদের কেন সব সময় এইভাবে থাকতে হয়? সবার কপাল তো এক হয় না রে মা। আমাদের কপালে শুধু চোখের জল আর উপোস থাকাই লেখা রে। ঘরটাও কখন ভেঙে মাথায় পড়ে। সামনে বর্ষার দিন আসছে। আর এসব কথা মনে করে দিও না কবিতা। আর তোমরা সাবধানে থেকো, আমি কাজের সন্ধানে বেরোচ্ছি। সাবধানে যেও গো, কাজ পাও আর না পাও, অন্তত তাড়াতাড়ি ফিরে এসো। মিনু, আজকের মাছের বাজারের হিসেবটা দেখো একবার। চড়া দামে সব মাছ বিক্রি হয়ে গেছে, হাতে এখন অনেক টাকা। বাজারে আমার মাছের যা চাহিদা ছিল, কোনো মাছের অবশিষ্ট নেই। ওরে বাবা, এত টাকা তুমি একদিনে কামিয়ে আনলে? তুমি তো দেখছি দিন দিন পুরো বাজারের রাজা হয়ে উঠছো গো। এতদিন পর আমাদের কপালটা একটু ফিরলো। অভাব অন্তত আমাদের ঘর থেকে বিদায় নিয়েছে। হবে না কেন? আমি সব সময় তাজা মাছ আনি, তাই বড় বাবুরা আমার দোকানের সামনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে। এই নাও, সব টাকা গুছিয়ে এই সিন্দুকটাতে সাবধানে রেখো। ঘরে অনেক টাকা জমেছে, কাল সকালেই না হয় মহাজনের সব দেনা চুকিয়ে দিয়ে আসবো। তবে শুধু টাকা জমালে হবে না, একটু সাবধানেও থেকো। চারদিকের দিনকাল যা পড়েছে, বড় ভয় লাগে। আরে দূর, আমার বাড়িতে সিঁধ কাটার সাহস কার আছে? তুমি নিশ্চিন্তে সব টাকা লুকিয়ে রাখো, কেউ টের পাবে না। তাও বলি, ঘরের জানালা দরজা সব ঠিকঠাক বন্ধ করো। সাবধানের তো কোনো মার নেই এই দুনিয়ায়। টাকার গন্ধ পেলে চোর ছ্যাচোররা পিঁপড়ের মতো হানা দেয়। বাহ, যোগুর ঘরে তো টাকার মধু উপচে পড়ছে। হ্যাঁ, আগে তো বুঝিনি এখানে এত মোহর জমেছে। হাজার বাজারে গিয়ে কাজ নেই, সব মোহর হাতে আনার পর তারপরে বাজার যাব। এখন চম্পট দি, ভর দুপুরে আবার কেউ দেখে না ফেলে। কি গো, আজও রাতের কাজ আছে নাকি? সারাদিন তো উপোস করে রাখলে, এখন কি করবে শুনি? বউ, আজ রাত্রে একটু খিল দিয়ে থাকো পেটে। হ্যাঁ, কাল রাজকীয় ভোজ খেতে পারবি। বড় দাও মারতে যাচ্ছি গো। তাই মারো, কে খেলো না খেলো তার খেয়াল নেই, সে শুধু চুরি বিদ্যা নিয়ে আছে। কেন যে মা আমায় এই চোরের কাছে বিয়ে দিল? দূর, শুভ কাজ করতে যাচ্ছি তাতেও বাধা। আর তেল মেখে কাজ নেই, এখানে থাকলে চুরি করার জোশটাই চলে যাবে। আর যোগুর ঘরে সব টাকা আমার হাতে আসবে। সবাই যখন অঘরে ঘুমোচ্ছে মনে হয়। হ্যাঁ, বইয়ের কথাতেও সময়টা দেখে আসতে পারলাম না। যাগে, আগে ঘরে ঢুকে মোহর নিয়ে চম্পট দিই।
এদিকে রাতের অন্ধকারে কানাই কাজ শেষে হাতে বড় একটা পুঁটলি নিয়ে সেখান দিয়েই যাচ্ছিল। হঠাৎ মোড়ল মশাইয়ের চোখে পড়ে। ও, কে ওখানে? কানাই নাকি? এত রাতে তুই গ্রামের এই নির্জনার অন্ধকার রাস্তায় একা কি করছিস? আগে মোড়ল মশাই, আমি কানাই। মহাজনের বাড়িতে বাড়তি কিছু কাজ সেরে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল। হাতে আমার কয়েকটা শাকসবজি আর চালের পুটলি। এত রাতে কিসের কাজ ছিল তোর? আজকাল গ্রামে চোরের উপদ্রব বেড়েছে। আমি তো অতি সামান্য গরিব মানুষ মোড়ল মশাই, আমার থেকে চোরে আর কি নেবে? দিন এনে দিন খাই। অনেক রাত হয়েছে, আমি এখন আসি। মিনু, এই সর্বনাশ হয়ে গেছে। আমাদের সারা জীবনের জমানো সব টাকা চোর এসে একেবারে সাফ করে দিয়ে গেছে। সিন্দুকটা ফাঁকা পড়ে আছে। এখন আমাদের কি হবে? আমরা পথে বসে গেলাম গো। ওরে কপাল, কাল রাতে অত করে বললাম, হায় 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 হায়, জানালা দরজা সব ঠিকঠাক বন্ধ করো। এখন হায় হায় করে কি লাভ? এতগুলো টাকা এইভাবে চোখের নিমিষে হাওয়া হয়ে গেল। আমরা এখন খাবো কি? কেঁদে আর লাভ নেই মিনু। আমি এখনই মোড়ল মশাইয়ের বাড়ি গিয়ে নালিশ জানাচ্ছি। গ্রামের কাউকে না কাউকে তো এর দায় নিতেই হবে। আমি আমার কষ্টার্জিত টাকা চোরের পেটে যেতে দেব না। কি হয়েছে যোগু ভাই? সকাল সকালে তো চিৎকার কেন? চোর কি তোমার বাড়িতে হানা দিল নাকি? এই গ্রামে তো আগে কখনো এমন দুঃসাহস কেউ দেখায়নি। বড়ই আশ্চর্যের কথা। যোগু, তোর চুরির খবর আমি পেয়েছি, কিন্তু আমার একটা বিষয় বড় খটকা লাগছে। কাল অনেক রাতে আমি কানাইকে ওই রাস্তা দিয়ে বড় একটা পুঁটলি হাতে গুটি সুটি পায়ে যেতে দেখেছি। না না মোড়ল মশাই, আপনি ওটা কি বলছেন? কানাই দাদা গরিব হতে পারে, কিন্তু সে এমন কাজ কখনোই করতে পারে না। সে আমার নিজের মানুষ। তার উপর এমন সন্দেহ করাটা ঠিক হবে না। অভাবের তাড়নায় মানুষ অনেক সময় নিজের বিবেক হারিয়ে ফেলে। যোগু, বলে যাস না সে খুব অভাবে আছে। কানাইকে আমি কাল যেখানে দেখেছি, সাধারণ মানুষের ওই সময় সেখানে থাকার কথা নয়। তার কথাবার্তাও সন্দেহজনক মনে হয়েছে। হতে পারে কানাই দাদা ওদিক দিয়ে আসছিল, তবে আমাদের চোরকে হাতে নাতে ধরা দরকার। যে আমাদের সর্বনাশ করুক না কেন, তাকে খুঁজে বের করে গ্রাম ছাড়া করতে হবে। আজ কাজ শেষে ফেরার পথে শুনলাম যোগুদের বাড়িতে বড়সড় চুরি হয়েছে। অনেক টাকার গয়না নাকি খোয়া গেছে। পাড়ার মহিলারা বলা বলি করছিল মোড়ল মশাই নাকি এই চুরির ব্যাপারে তোমায় সন্দেহ করেছেন। কি বলছো এসব? মোড়ল মশাই আমায় মিছে সন্দেহ করছেন? আমি কেন অন্যের ধন চুরি করতে যাব বলো তো? আমি তো শুধু কাজ শেষে ওদিক দিয়ে বাড়ি ফিরছিলাম। বাবা, চোর কি খুব খারাপ মানুষ হয়? আমাদের ঘরে তো কিছুই নেই, তাও মা কেন বলছে তোমার কথা সবাই কানাকানি করছে? আমার খুব ভয় লাগছে বাবা, ওরা যদি তোমায় ধরে নিয়ে যায়। ভয় পাস না রে মা, চোর তো সেই যে মানুষের সম্পদ লুট করে। আমি তো দিন মজুর, ঘাম ঝরিয়ে দুমুঠো ভাত জোগাড় করি। আর যোগু আমার বোনের স্বামী, তারা কখনো এটা বিশ্বাস করবে না। অভাব আমাদের চিরসখী জানি, কিন্তু এই অপবাদ সইব কি করে? মোড়ল মশাই যখন তোমাকে কাল রাতে দেখেছেন, তখন থেকেই নাকি গ্রামে তোমার নামে কানাঘুষো আর আজে বাজে কথা শুরু হয়েছে। মানুষ অনেক কথাই বলবে কবিতা, অভাবী মানুষের দিকে আঙুল তোলা তো দুনিয়ার নিয়ম। আমি কোনো পাপ করিনি, সৃষ্টিকর্তা সব দেখছেন, তিনি নিশ্চয়ই আমাদের উপর দয়া করবেন। বাবা, কাল থেকে কি তুমি আর ওইদিকে কাজে যাবে না? সবাই যদি তোমায় মন্দ বলে, আমি চাই না কেউ আমার বাবাকে চোর বলুক। তুমি খুব ভালো মানুষ। কাজে তো যেতেই হবে মা, না গেলে তোদের মুখে অন্ন তুলে দেবো কি করে? মানুষের অপবাদে ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। গ্রামে তো আর শান্তিতে ঘুমানোর উপায় নেই। এক এক দিন এক একজনের ঘরে চুরি হচ্ছে।
কাল রাতে পরিমলের বাড়িতে চুরি হয়ে গেল। কালকার কপাল পড়বে কে জানে। আশ্চর্যের বিষয় হলো, যেদিকেই চুরি হচ্ছে তার আশেপাশে দেখে ওই বেটা কানাইকে দেখা যাচ্ছে। কাল রাতেও নাকি পরিমলের গোয়াল ঘরের কাছে ওই কানাইকে দেখা গেছে। এটা মোটেও কাকতালীয় হতে পারে না। এখন তো আমারও মনে হচ্ছে কানাই দাদা এসব করছে। পেটের দায়ে মানুষ কত কিছুই না করে। নিজের আপন মানুষ যদি এভাবে পিঠে ছুরি মারে, তবে সেই কষ্ট সহ্য করা বড় দায়। আমি এটা কিছুতেই মেনে নেব না। আমার সারা জীবনের সঞ্চয়টুকু এক রাতে গায়েব হয়ে গেল। আমাদের এখন একটা বিহিত করা দরকার, নতুবা কেউ বাঁচবো না। কানাইকে তো আমরা সবাই সন্দেহ করছি, কিন্তু ওকে তো আর হাতে নাতে ধরা যাচ্ছে না। কোনো প্রমাণ ছাড়া তো আর কাউকে চোর বলা যায় না। তাই আমাদের এখন বিশেষ কোনো ব্যবস্থার কথা ভাবতে হবে। চোর যেই হোক, তার মুখোশ খুলে দেওয়া দরকার, নয়তো গ্রামটা শ্মশান হয়ে যাবে। কানাই দাদার প্রতি আমার শ্রদ্ধা ছিল, কিন্তু এখন সব সন্দেহে রূপ নিয়েছে। শোনো সবাই, আমাদের গ্রামের শেষে যে সাধু বাবা আছেন, তিনি অনেক জ্ঞানী এবং অলৌকিক ক্ষমতার অধিকারী। চলো আজ রাতে সবাই তার কাছে যাই। যদি তিনি কোনো আধ্যাত্মিক উপায়ে এই চোরকে ধরার রাস্তা বলে দিতে পারেন। ঠিক বলেছেন মোড়ল মশাই, এছাড়া আর কোনো উপায় দেখছি না। সাধু বাবাই আমাদের শেষ ভরসা। সন্ধে ঘনিয়ে গ্রামের রাত নেমেছে। গ্রামবাসী যোগু আর মোড়ল রওনা দেয় গ্রামের শেষে সেই সাধু বাবার কাছে। কি হয়েছে? আজ সবাই দল বেঁধে আমার কাছে এসেছিস? খুবই অসহায় হয়ে আপনার কাছে আসা বাবা। গ্রামে চুরির উপদ্রব এত বেড়েছে যে মানুষের মাল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। আমাদের সন্দেহ কানাই নামের এক দিন মজুরের ওপর, কারণ প্রতিটা চুরির জায়গায় আশেপাশে ওকে দেখা যাচ্ছে। বাবা, কানাই আমার আত্মীয় হলেও তার আচরণ এখন বড্ড রহস্যজনক। অভাবের তাড়নায় সে হয়তো ভুল পথে পা বাড়িয়েছে, কিন্তু তাকে আমরা হাতে নাতে ধরতে পারছি না। যেখানেই চুরি হয় সেখানেই তার উপস্থিতি আমাদের মনে সন্দেহ আরো প্রবল করে তুলেছে। আপনি আপনার অলৌকিক ক্ষমতা দিয়ে চোরকে ধরার কোনো একটা উপায় বলে দিন বাবা। তোরা শান্ত হ। মানুষের মনে সন্দেহের বীজ একবার বপন হলে তা সহজে উপড়ে ফেলা যায় না। তোরা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। আমি এর রহস্য উদ্ঘাটন করার জন্য অবশ্যই কিছু করব। অভাব অনেক সময় মানুষকে পাপের পথে টানে ঠিকই, তবে বিনা প্রমাণে কাউকে দোষী সাব্যস্ত করাও অন্যায়। সত্য কি তা আমাকে বের করতে হবে। দেখা যাক এই রহস্যের শেষ কোথায় গিয়ে থামে। ওরে মায়াবী বিড়াল, আমার সামনে উপস্থিত হ। সাধু বাবার কথা শেষ না হতেই অলৌকিক আলোয় এক মায়াবী বিড়াল সেখানে হাজির হয়। আমি এসেছি সাধু বাবা, বলুন আমায় কি করতে হবে। কানাইয়ের বাড়ি চলে যা। কানাই যদি চোর হয় তবে তার চোরের প্রমাণ জোগাড় করবি আর নানানভাবে জ্বালাতন করবি। দেখবো কানাই কতদিন তার আসল রূপ লুকিয়ে রাখতে পারে। যা, এখন থেকেই তোর কাজ শুরু কর। ঠিক আছে বাবা, আমি যে কোনো উপায়ে কানাইয়ের ঘরে প্রবেশ করব। সাবধান, কেউ যেন তোর আসল পরিচয় বুঝতে না পারে। তুই সাধারণ এক বিড়ালের ছদ্মবেশে তাদের সংসারে ঢুকে পড়বি। যদি সে নির্দোষ হয় তবে তুই তার রক্ষক হবি, আর দোষী হলে তার ধ্বংসের কারণ হবি। কানাইয়ের বাড়ি যাওয়ার জন্য মালার উপর টার্গেট করতে হবে, তবেই আমি সহজে যেতে পারবো। কান্নার অভিনয় করি। মিলি, দেখ ওই ঝোপের পাশে একটা ছোট্ট বিড়াল ছানা কত জোরে জোরে কাঁদছে। মনে হয় ওর খুব খিদে পেয়েছে। বেচারার কেউ নেই মনে হয়। আমি একে আমাদের বাড়ি নিয়ে যাব। মালা,
তুই কি পাগল হয়েছিস? তোদের নিজেদেরই ঠিক মতো খাবার জোটে না, আবার একটা বিড়ালকে কি খাওয়াবি তুই? তাই একে এখানেই থাকতে দে। না রে মিলি, আমি একে এখানে ফেলে যেতে পারবো না। দেখ কেমন মায়া ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি একে আমার কোলে করে বাড়ি নিয়ে যাব। মা বাবা কখনো একে তাড়িয়ে দেবে না। কিরে মালা, তোর কোলে এটা কি নিয়ে এলি আবার? মা দেখো, আমি একটা কত সুন্দর বিড়াল খুঁজে পেয়েছি। ও খুব কাঁদছিল, তাই কুড়িয়ে নিয়ে আসলাম। একটু ভাতের ফ্যান হবে মা? বেচারার খুব খিদে পেয়েছে মনে হয়। এখনই কিছু না খেলে হয়তো ও মরেই যাবে। ও মা, এটা আবার কোথা থেকে পেলি তুই? আমাদেরই ভাতের হাঁড়ি খালি, তার উপর আবার একটা বিড়ালের জন্য খাবার কোথায় পাবো? মালা, একে এখনই কোথাও রেখে দিয়ে আয়। থাক না কবিতা, বাচ্চা মেয়েটা কত শখ করে নিয়ে এসেছে। এক মুঠো ভাতের বদলে হয়তো এই প্রাণীটার প্রাণ বাঁচবে। আমাদের কষ্ট হলে ওকে না হয় একটু ভাগ দিয়েই খাবো আমরা। বাবা তুমি কত ভালো। আমি জানতাম তুমি একে কখনো তাড়িয়ে দেবে না। আমি একে খুব যত্ন করব। দেখবে ও কত সুন্দর করে আমাদের ঘরে খেলা করবে। ঠিক আছে, যখন নিয়েই আসলি তখন আর কি করা। তবে ওর সব যত্ন কিন্তু তোকেই করতে হবে। আয় এদিকে, আমি একটু ফ্যান আর ভাতের খুদ দিয়ে দিই। আগে বিড়ালটাকে খাইয়ে শান্ত কর, তারপর আমরা খেতে বসবো। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। এদিকে সাধু বাবার কথা মতো বিড়ালের জ্বালাতন দিন দিন বাড়তে থাকে। সব খেয়ে ফেললো গো, মরার বিড়াল, যা বলছি। ওগো শুনছো? আজ অনেক কষ্টে দুটো ডিম জোগাড় করে রেঁধেছিলাম। এই দুষ্টু বিড়ালটা সবটুকু খেয়ে সাবার করে দিল। অভাবের ঘরে এমনিতেই এক বেলা খাই, তার উপর বিড়ালটা এমন করলে আমরা থাকবো কিভাবে? রাগ করো না কবিতা, ও তো অবুঝ প্রাণী। পেটের খিদে সইতে না পেরে হয়তো সব খেয়ে ফেলেছে। কপালে আজ খাবার নেই বলে হয়তো এমনটা হলো। আমরা না হয় আজ শুধু জল খেয়েই রাতটা কাটিয়ে দেব। মা মিনিকে বকা দিও না। ও তো জানে না যে আমাদের ঘরে আর কোনো খাবার নেই। আমি না হয় আজ না খেয়েই থাকবো। মালার জন্য এক বাটি দুধ রেখেছিলাম। বিড়ালটা শুধু যে দুধ খেলো তাই নয়, বাটিটাও ভেঙে ফেললো। এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না। একে আর ঘরে রাখা ঠিক হবে না। দেখো কবিতা, আমরা মানুষ হয়ে যদি একটা অবুঝ প্রাণীকে ক্ষমা করতে না পারি, তবে ওপরওয়ালা আমাদের ক্ষমা করবেন কিভাবে? ওকে তাড়িয়ে দিলে ও কোথায় গিয়ে দাঁড়াবে বলো? বাবা ঠিক বলেছে মা। মিনি আমাদের পরিবারের সদস্যের মতন হয়ে গেছে। ওকে তাড়িয়ে দিলে আমার খুব কষ্ট হবে। ওর জন্য না হয় আমি কাল থেকে আমার খাবারের অর্ধেক ভাগ করে দেব। নিজেদের খাওয়ার ঠিক নেই, অথচ বিড়ালের জন্য মায়া কমে না। ঠিক আছে, ও যখন আমাদেরই ভাগ্যে এসেছে, তখন ওকে আর তাড়িয়ে দেব না। এই বাড়িতে আসার পর থেকে যেভাবে জ্বালাতন শুরু করেছি, তারপরও তেমনভাবে আমায় কেউ তাড়াচ্ছে না। আর কানাইকে দেখছি আরো দয়ালু মানুষ। ঘরে তো কখনো চুরির নামই শোনা যায় না। তবুও কাল কানাইয়ের সাথে আমিও পিছু নেব। পরের দিন বিড়ালটি কানাইয়ের পিছু নেয়। কানাই মাঠের কাজ শেষ করে বাজার করে ফিরতে রাত হয়ে যায়। বিড়ালটিও তার সাথে পিছু হাঁটছিল। আরে কানাই যে, তা এত রাতে চুরি করে ঘরে ফিরছো নাকি? হ্যাঁ, মুখ সামলে কথা বলো হরিদা। মাঠের কাজ ছেড়ে বাজার শেষে বাড়ি ফিরছি। এই বাহুতে যতদিন বল আছে কর্ম করে খাবো, চুরি করার প্রশ্নই ওঠে না। থাক থাক, ধরা পড়লে বুঝবে। আমি আছি আমার জ্বালাই। একটা মাছ নিয়ে এসেছিলাম, পাজে একটা বিড়াল নিয়ে পালিয়েছে, তাই লাঠি নিয়ে খুঁজতে বেরোয়েছি। কি তোমার পেছনে একটা বিড়াল দেখছি? বেটা কানাইয়ের পেছনে লুকোনো। এই দাঁড়া।
এ কি, এ তো মালামায়ের মিনি। হরিদা এ চুরি করতে পারে না। তুই চলে যা এখান থেকে। ও হরিদা নয়তো তোকে মেরে ফেলবে। বেটা বিড়ালকে তাড়ানো, বিড়ালের মার এখন তুই খা। বিনা কারণে তুমি আমায় মারলে, এর বিচার সৃষ্টিকর্তা করবে একদিন। ওরে বিড়াল, কানাইয়ের ঘরে তো অনেক দিন কাটালি, এবার বল ওর চুরির কোনো প্রমাণ কি তুই জোগাড় করতে পেরেছিস? সে কি রাতের অন্ধকারে চুরি করা ধন সম্পদ নিয়ে ঘরে ফেরে? বাবা, আমি দিনরাত নজর রেখেও কানাইয়ের বিরুদ্ধে চুরির কোনো প্রমাণ পাইনি। সে সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে যা পায় তা দিয়েই কোনো মতে আধপেটা খেয়ে চরম অভাবে সংসার চালায়। কিন্তু গ্রামবাসী তো চুরির আশেপাশে তাকেই দেখেছে। তবে কি সে চতুরতার সাথে সব লুকিয়ে ফেলেছে? তুই কি ওর ঘরের কোণার মাটির তলা ভালো করে খুঁজে দেখেছিস? আমি সব খুঁজেছি বাবা। তারা এতটাই অভাবী যে অনেক রাতে শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়ে। তবুও তারা অনেক দয়ালু। নিজেদের খাবার না থাকলেও তারা পরম মমতায় আর ভালোবাসায় আমায় খেতে দেয়। মায়া দেখে ভুলে যাস না বিড়াল, চোরেরা অনেক সময় সাধু সাজার ভান করে সবাইকে ধোঁকা দেয়। মানুষের আসল রূপ দেখতে হলে তাকে বিপদে ফেলতে হয়। তারা আমার সাথে এত ভালো ব্যবহার করে যে তাদের ক্ষতি করতে এখন আমার নিজেরই কষ্ট হচ্ছে। আজও আমার জন্য কানাই অন্যের মার খেলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে সাধু বাবা। তুই আমার আদেশের বাইরে যাস না। সত্য বের করতে হলে তোকে আরো কঠোর হতে হবে। তুই তাদের ঘরে আরো বেশি ক্ষতি আর জ্বালাতন শুরু কর, যাতে অতিষ্ঠ হয়ে তারা তাদের আসল রূপ প্রকাশ করে। আচ্ছা বাবা, আপনার আদেশ শিরোধার্য। আমি আবারও কানাইয়ের ঘরে ফিরে যাচ্ছি নজর রাখতে। তবে আমার মন বলছে কানাই নির্দোষ। পরদিন রাতে চোর পরিমল কাকার বাড়িতে চুরি করতে গেলে পরিমল জেগে ওঠে। চোর পালিয়ে যায়। পরিমল কাকা আর গ্রামবাসী বাইরে বেরিয়ে কানাইকে সেদিক দিয়ে যেতে দেখে। এই তো চোর, আজ আর তোকে পালানোর সুযোগ দেব না কানাই। আমার ঘরে চুরি করার সাহস করতে পাশে, আজ তোর সব হাড়গুলো আমি এক করে দেব। আরে ধর একে, মারতে মারতে একটু হাত বড় করে দে, যাতে আর কারোর ঘরের দিকে না তাকাই। অভাবে দোহাই দিয়ে চোরের ব্যবসা খুলেছে বেটা। দোহাই আপনাদের, আমায় মারবেন না। আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু কাজ শেষে বাড়ি ফিরছিলাম। আপনারা আমায় ভুল বুঝছেন। আমি চুপ কর চোর, তোর মতো মানুষের কথার কোনো দাম নেই আমাদের কাছে। চুরির জায়গার আশেপাশে কেন তোকে দেখা যায়? মেরো না গো, আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আমি মরে যাব। আমি সত্যি কোনো অন্যায় করিনি। দয়া করো আমায়। কাজ শেষ করতে আমার রাত হয়ে যায়। আমি কেন চুরি করব? এই থাম তোরা, ঠিক আছে আজকের মতো ছেড়ে দিচ্ছি। পরে ধরা পড়লে মাথা ন্যাড়া করে গামছাড়া করবো একেবারে। হ্যাঁ, কবিতা, আমায় একটু জল দাও। ওরা আজ আমায় চোর বলে পিটিয়ে আধমরা করে দিয়েছে। আমি কোনো অপরাধ করিনি, তবু ওরা আমায় অনেক মারলো। ওরে মালা, দেখে যা, এ কি দশা হয়েছে তোর বাবার। কেন মানুষ এত নিষ্ঠুর হয়? লোকটা এক বেলা ভাতের জন্য যে দিন রাত খাটে, তাকে চোর বলে মারতে তাদের একটু হাত কাঁপলো না। বাবা, তুমি কেঁদো না বাবা। আমি তোমার ক্ষত ধুয়ে দিচ্ছি। তুমি তো কোনো ভুল করোনি। যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে তাদের বিচার ওপরওয়ালা একদিন ঠিকই করবেন। তোমরা শান্ত হও। আমি কোনো মতে বেঁচে ফিরেছি, এটাই অনেক। এখন শুধু আমাদের ধৈর্য ধরতে হবে। চোর অপবাদ যে কত বড় কষ্টের
তা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেদিন ওই বিড়ালটার জন্য মার খেয়ে আসলে, আজ চোরের অপবাদে মাথা ফাটিয়ে আসলে, গরিবের ঘরে কেমন আপদ নেমে এলো। এদিকে বিড়াল রান্নাঘরে ঢুকেছে খাবার নষ্ট করতে। এমন সময় হঠাৎ তার পা আগুনে পড়ে। সে মিউ মিউ করে চিৎকার করতে থাকে। মালামা, দেখ তো রান্নাঘরে কি হলো? বিড়ালটা ওভাবে চিৎকার করছে কেন? ওর কোনো বিপদ হলো না তো? জামা, তাড়াতাড়ি গিয়ে দেখ তো, আমি আসছি। মা, দেখো মিনির পা আগুনে পুড়ে গেছে। ও বোধহয় ক্ষুধার জ্বালায় কিছু খুঁজতে গিয়ে চুলোয় পা দিয়েছে। বেচারা যন্ত্রণায় খুব ছটফট করছে মা। ইস, অনেকখানি পুড়ে গেছে তো। ওগো, তুমি বিশ্রাম না নিয়ে এখানে কেন এলে আবার? কিছু হবে না আমার। ওর পায়ে জল দাও আর কাপড়ের পট্টি বেঁধে দাও। আহা, অবুঝ প্রাণী, আমাদের সাথে ওকে আজ অনেক কষ্ট পেতে হচ্ছে। আমাদের ক্ষমা করে দিস। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে বিড়ালের পায়ের ঘা শুকিয়ে যায়। কিন্তু কানাইয়ের যেন দিন দিন আরো বেশি অবনতি হতে লাগলো। বিড়ালটা তো সুস্থ হয়ে গেল, কিন্তু তোমার শরীরের অবস্থা তো এখনো খুব খারাপ। ঘরে একদানা চাল নেই। কাল থেকে আমরা সবাই শুধু জল খেয়ে আছি। তোমাদের ক্ষুধার্ত মুখগুলো আমি আর সহ্য করতে পারছি না। মালা, আমায় ক্ষমা করিস। একজন বাবা হয়েও আজ তোদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। তার থেকে আমার মরে যাওয়া ভালো। বাবা, তুমি কেঁদো না, আমাদের খিদে নেই। তুমি সুস্থ হয়ে ওঠো, তবেই আমাদের সব দুঃখ মিটে যাবে। আমরা তিনজনে মিলে এই অভাবের দিনগুলো ঠিকই কাটিয়ে দেব। চারদিকে শুধু হাহাকার। না পারছি সইতে, না পারছি কাউকে বলতে। আমাদের কপালে আর কত দুঃখ আছে জানি না। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি দেখি কোনোভাবে কিছু জোগাড় হয় কিনা। এত অত্যাচার করি, এরপরও বিপদে এরাই আমার পাশে আসে। নিজের জীবনের মায়া কাটিয়ে আমার খেয়াল রাখে। এ কোন মায়ায় ফেসে গেলাম আমি? ওরে বিড়াল, এবার শেষবারের মতো বল, কানাইয়ের আসল রূপ কি তুই ধরতে পেরেছিস, নাকি তোকে আরো বড় কোনো ক্ষতি করতে হবে যাতে ওর পাপ প্রকাশ পায়? বাবা, আমি আর ওদের কোনো ক্ষতি করতে পারবো না। কানাই একজন পবিত্র ও সৎ মানুষ। বিনা অপরাধে মানুষ ওকে মেরেছে। ওরা আজ অনাহারে থেকেও আমার সেবা করে আমায় বাঁচিয়েছে। তুই কি আমার আদেশ অমান্য করেছিস? কানাই চোর হতে পারে সকল গ্রামবাসীর সন্দেহ। তুই আবারও যা আর ওদের ওপর চরম বিপর্যয় নামিয়ে আন। না বাবা, যে পরিবার নিজেরা না খেয়ে পশু সেবা করে তারা চোর হতে পারে না। আজ সময় এসেছে ওদের ঋণ শোধ করার। আমি চললাম আমার নিজের পরিচয়ে ওদের পাশে দাঁড়াতে। আমায় ক্ষমা করবেন বাবা। তুই কিন্তু অন্য রূপ প্রকাশ করছিস, আসল কথা আমায় বলছিস না। কি শুনবেন? হ্যাঁ, ঠিক বলেছেন। কানাই বেটা চোর, যে নিজে না খেয়ে একটা অবলা পশুকে আহার করায়, যে নিজে আঘাত সহ্য করে এক অসহায় বেড়ালকে বাঁচায়, যে চোরের অপবাদের মাথা ফাটিয়েও আধমরা অবস্থায় এই অবলা বেড়ালের খেয়াল রাখতে বলে, সে আপনাদের চোখে চোর হতে পারে, আমার কাছে দেবতা। আমি চললাম আমার মায়ার ঠিকানায়। ওরে মিনি, তুই একটু বাবার জন্য আশীর্বাদ করিস, যেন বাবা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। শুনেছি অবলা প্রাণীর আশীর্বাদ সৃষ্টিকর্তা শোনেন। মালা, ভয় পাস না, আমি তোর সেই মিনি। আজ তোদের এই চরম বিপদে আমি আর চুপ থাকতে পারলাম না। আমি আমার আসল রূপ প্রকাশ করতে বাধ্য হলাম। ও মা, মিনি তুই কথা বলতে পারিস? তুই কি কোনো জাদুকরি বিড়াল
নাকি আমি স্বপ্ন দেখছি? আমি সাধারণ কোনো বেড়াল নই, আমি এক মায়াবী সোনার বেড়াল। তুই আমার গায়ে হাত বুলিয়ে দেখ। মালা হাত বোলাতেই এক গুচ্ছ সোনার পশম হাতে উঠে আসে। এগুলো আমার হাতে কি উঠে এলো? এ তো সোনার মতন চকচক করছে। এ কি সোনার পশম? এই সোনার পশমগুলো নে মালা, এগুলো হলো সোনার পশম। এগুলো বাজারে বিক্রি করে বাবার চিকিৎসা করাস আর পেট ভরে আহার করিস। তুই কি আমার সেই কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাটি রে? তোর এই মহানুভবতার কথা কোনো দিনও ভুলবো না। বাবা, মা, দেখো মিনি আমাদের কি দিয়েছে। ও শরীর থেকে সোনার লোম ঝরছে। একবার দেখো সোনার লোমগুলো কেমন চকচক করছে। এ কি অলৌকিক কাণ্ড! এ তো আসল সোনা রে মা। গরিবের ঘরে সোনার বিড়াল, এ তো বিশ্বাসই হচ্ছে না আমার। মাগো, এই অভাবের ঘরে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের উদ্ধার করতে এই বিড়ালটাকে পাঠিয়েছেন। আমাদের দুঃখের দিন এবার শেষ হতে চলেছে। আমরা আর অনাহারে থাকবো না, তোমার চিকিৎসাও হবে। বিড়ালের দেয়া সোনার পশম বিক্রি করে কানাইয়ের চিকিৎসা হয়। কানাই এখন সম্পূর্ণ সুস্থ। এভাবে অনেক দিন কেটে যায়। তাদের আর আগের মতো অভাব নেই। এই অনেকদিন আগে সাধু বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু কানাইয়ের তো শাস্তি হলো না। উল্টে দেখছি কানাই এখন অনেক সুখে আছে। ওদের আর কোনো অভাব অনটন নেই। এই ঠিক বলেছ, চুরির দায়ে যার সাজা হওয়ার কথা সে কিভাবে এত উন্নতি করছে। আমাদের এখনই আবার সাধু বাবার কাছে যাওয়া উচিত। এর একটা বিহিত দরকার। কি বলেন আপনি মোড়ল মশাই? ও, যেহেতু বলছো চলো তবে এখনই যাই। চোর কেন, গ্রাম বহাল তবিয়েতে সুখে দিন কাটাবে সেটা আমাদের জানতেই হবে। সাধুভাবে আমাদের এই রহস্যে শেষ বুঝিয়ে দেবেন। বাবা, এই কানাই কেন কোনো শাস্তি পেল না? উল্টে সে কেন এত সুখে দিন কাটাচ্ছে? চোর কেন শাস্তি না পেয়ে বড় লোক হয়ে যাচ্ছে? আমাদের বুঝিয়ে বলুন। তোমরা সবটা জানতে চাও তো? তবে ধৈর্য ধরো, সত্য এখনই তোমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। হে গ্রামবাসী, কানাইয়ের কোনো দোষ ছিল না। সে চোর নয়, বরং পরম দয়ালু এক মানুষ। তোমরা বিনা অপরাধে এক উপসী মানুষকে পিটিয়ে রক্তাক্ত করেছ, চোর অপবাদ দিয়েছ, যা বড় অন্যায়। তবে আসল চোরকে কেন প্রতিটা চুরির জায়গার আশেপাশে আমরা কানাইকে দেখতে পেতাম? কারণ আসল চোর মদন। সে জানতো তোমরা কানাইকে সন্দেহ করো, তাই সে সবসময় কানাইয়ের যাতায়াতের পথেই চুরির ফাঁদ পাতত। আমি মদনের ঘরে একদিন গিয়েছিলাম, সকল চুরির জিনিস সেখানে রাখা। আমরা তবে ঘর শত্রু না চিনে একজন ভালো মানুষকে মারলাম। মদন চোর আমাদের এত বড় ধোঁকা দিল। আমার একবারও কেন মাথায় এলো না গ্রামে একজন নামকরা চোর আছে, সবে এই গ্রামবাসীর কারণে। তারা কানাইয়ের কথা এমন ভাবে আমায় বলেছে, মদনের কথা মাথাতেই ছিল না। তোমরা যখন কানাইকে মারছিলে, মদন তখন আড়ালে দাঁড়িয়ে হাসছিল। আর কানাই না খেয়ে থেকেও আমার সেবা করে প্রমাণ করেছে সে কতটা মহৎ। আমরা অনেক বড় ভুল করেছি। কানাইয়ের উপর আমরা চরম অবিচার করেছি। ওই দেখো মদন পালাচ্ছে। ধরো ধরো ওকে, ধরো, সবাই মিলে ওকে বন্দি করো। ওরে বাবারি, আমায় ক্ষমা করে দিন, আর মারবেন না। আমি আর চুরি করব না। এই ব্যাটাকে এখনই ন্যাড়া করে ঘোল ঢেলে সাথে করে নিয়ে আয়। ওই রে কানাই, দেখে যা আজ যে আসল চোর বের করতে পেরেছি। আমি জানতাম মোড়ল মশাই, একদিন আপনারা সবই বুঝবেন। এখন আর আমার মনে কোনো দুঃখ নেই। কানাই দাদা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমায় সন্দেহ করে বড় অন্যায় করেছি। আমি ভাবতেই পারিনি যে নিজের গ্রামের ছেলে হয়ে মদন এমন কাজ করতে পারে। ওই কানাই, আমি রাগের মাথায় তোমায় প্রচুর মেরেছি। আমার পাপ হয়েছে বাবা। তোমার মতো মানুষের গায়ে হাত তুলে আমি আজ নিজের কাছেই ছোট হয়ে গেলাম।
আপনারা নিজেদের দোষ স্বীকার করেছেন, এটাই আমার কাছে বড় পাওয়া। আমি কারোর উপরেই রাগ করে নেই। সৃষ্টিকর্তার কৃপায় আজ সব সত্যিটা সবাই জানতে পেরেছে, ওটাই বড় কথা। কানাই, তুই মনের দিক থেকে সত্যিই মহৎ। আমাদের প্রতিটা মানুষের আজ তোর কাছে শেখার আছে। আর এই বেটা মদনকে দেখ কি অবস্থা করেছি। বেচারা অনেক কষ্ট পেয়েছে, এবার ওকে ক্ষমা করে দিন। আর আজকে একটা কথা বলতেই হয়, শত কষ্টেও নিজের ওপরে কেউ বিশ্বাস হারাবেন না। ঠিক বলেছো বাবা, সৎ মানুষেরা কখনো হারে না। হেরে যায় তারা যারা সৎ আর সরল মানুষদের কষ্ট দেয়। আচ্ছা মা, এই সোনার বিড়ালটাকে দেখে এলাম সাধু বাবার কাছে। এক মুহূর্তে তোর কোলে কিভাবে এলো? এটাই তো গল্পের মূল কাহিনী মোড়ল মশাই। গরিবের ঘরে সোনার বিড়াল বলে কথা। তাই না রে মিনি?